হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। অর্ধেক খুলে যাওয়া ঘুড়ি, কিছুটা ছেঁড়া ব্ল্যাক হুজ আর এলোমেলো চুল নিয়ে উন্মাদের মতো দৌড়ে চলছে এক বয়স 20-এর রমণী। পেছন থেকে মানুষ নামক হায়নাগুলোর বারবার তাকে দৌড়াতে নিষেধ করছে এবং বলছে সে যদি না থাকে তাহলে তার বড় গুতি করে দিবে। সম্ভ্রমের লাগা দাগের চেয়ে বড় আর কি কোন ক্ষতি হতে পারে? রমণীটি তাদের কথা তোয়াক্কা না করেই দৌড়াচ্ছে। মনে মনে একটা দোয়াই করছে, প্রাণ নিয়ে নাও মালিক, কিন্তু সম্ভ্রম কলুষিত হতে দিও না। দৌড়াতে দৌড়াতে একসময় একটা ব্রিজে উঠে পড়ে রমণীটি। লোকগুলো তখনও পাগল কুকুরের মতো তার পেছন পেছন দৌড়াচ্ছে। রমণীটির খালি পায়ের পাতা ফেটে গিয়েছে অনেক আগেই, সেখান থেকে এখন রক্ত পড়ছে এবং অসহনীয় যন্ত্রণা যে হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দিকবেদিক ভুলে রমণীটি যখন প্রাণপণে ছুটে চলেছে তখনই কিছু একটার সাথে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে। কংক্রিটের ঢালাই করা রাস্তা না, বরং শক্তপোক্ত কিছুর উপর পড়েছে সে। গায়ের উষ্ণতা টের পেয়ে মেয়েটি ঝাপটে ধরে সামনের ব্যক্তিটিকে। তাকে নিজের রক্ষক মনে করে উদ্ভ্রান্তের মতো বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, ওদের থেকে আমায় বাঁচান প্লিজ। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এই শুনশান ব্রিজের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছিল পুরুষটি। তখনই রমণীটি এসে তাকে জড়িয়ে ধরে আকুতি নিয়ে উক্ত কথাটি বলে। হুট করে সে অনুভব করতে পারে সে যাকে জড়িয়ে ধরে আছে সেই ব্যক্তিটিও তাকে জড়িয়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে। সেকেন্ডের ব্যবধানে তার চুলের উপর ঠোঁটের স্পর্শ অনুভব করে। ভীষণ চমকে যায় রমণীটি সামনের ব্যক্তিটির এমন কাণ্ডে। সে বোধহয় জানেন না ভাগ্য তার জন্য এর চেয়েও বেশি চমক রেখেছে। একটা পুরুষালী কণ্ঠের ডাক তার সমস্ত কায়া কাঁপিয়ে দেয়। আদর, আমার আদর। কথাটা বলে লোকটি আরও গভীরভাবে জড়িয়ে ধরতে চাইলে মেয়েটি ছিটকে তাকে দূরে সরিয়ে দেয় এবং নিজেও বেশ খানিকটা পিছিয়ে যায়। লোকটি অবাক হয়ে যায় মেয়েটির এমন কাজে। সে এগিয়ে এসে মেয়েটিকে স্পর্শ করতে চাইলে মেয়েটি ভয়ে তটস্থ হয়ে আরও পিছিয়ে যায়। পুরুষটি আহত হয় রমণীটির এমন কাজে। তার ব্যক্তিগত নারীটি তাকে এমন বিভৎস রকমের ভয় পাচ্ছে, মেনে নেওয়াটা একটু বেশিই কষ্টের। কিন্তু তার এই কষ্ট আরও বাড়িয়ে দেয় তারই মন, যখন সে প্রশ্ন করে লোকটিকে, ভয় কি পাওয়ার কথা নয়? তুই কি তোকে ভয় পাওয়ার মতো কাজ করিসনি অভি? পুরুষটির নাম অভি এবং উত্তরটিও তার জানা। অভি নিজের ভাবনা চিন্তাকে বাদ দিয়ে নিজের 2 হাত মেলে দেয়। রমণীটিকে নিজের বাহুডোরে আবদ্ধ হওয়ার আহ্বান করে বলে, ভয় পেও না আদর, আমি আর কিচ্ছু করবা না তোমায়। আমার কাছে আসা, আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়ো, নিজের নীড়ে ফিরে আসো, নিজের রক্ষাকবচ হিসেবে আমায় জড়িয়ে নাও। আমি তোমায় এই ভয়াবহ পৃথিবীর পৈশাচিক থাবা থেকে বাঁচিয়ে নিব। আসো আমার কাছে। কিন্তু মেয়েটি আসে না, বরং এক পা করে পেছাতে থাকে। সে জানে এই পুরুষের কাছে নিজেকে সঁপে দেওয়া মানে নিজের সম্ভ্রম যত্ন করে নষ্ট করা হবে এনাদের দ্বারা। এ যে সাধারণ মানুষ না, বরং খোশধারী এক অভিশপ্ত পিক চাষ। তার পেছনে দৌড়ানো নাগুলোর চেয়েও এ বেশি ভয়ানক। পেছাতে পেছাতে হঠাৎই মেয়েটি অনুভব করে সে আর পেছাতে পারছে না। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালে চোখের সামনে সব অন্ধকার দেখতে পায়। পেছনে ব্রিজের ক্র্যাশ ব্যারিয়ার, আর পেছানোর জায়গা নেই। পালানোর জন্য ডানে পাশে তাকে দেখতে পায় হায়নাগুলোও উপস্থিত হয়ে পড়েছে। এ যেন মাঝ সমুদ্রে পড়ার মতো অবস্থা। পেছনে মৃত্যু আর সামনে তার ইজ্জত হরণ করার জন্য হায়নারা দাঁড়িয়ে আছে। কোনটাকে সে বেছে নিবে? মৃত্যু নাকি ইজ্জতহরণ? প্রশ্নগুলো যখন মাথায় রকেটের বেগে ছুটে চলছে তখনই এক পিচাস নিজের কুৎসিত উক্তি পেশ করে। বস অবিকে উদ্দেশ্য করে বলে, আপনি চইলা যান, এই মারে এখন আমরা দেখা নিতে পারমু। বহুত দৌড় করাইছে, আজ সারা রাইত এই দৌড় করানোর ঝাল উডামু। কথাটা বলে কিটটা খিকখিক করে হেসে দেয়। তার সাথে থাকা অন্য পিচাসগুলোও তার সাথে তাল মিলিয়ে হাসতে থাকে। খানিক বাদে একটা বিকট শব্দ হয় ধারে কাছেই। তারপর সব শান্ত। শব্দটা এত বিকট ছিল যে মেয়েটি ভয় পেয়ে চোখ খিচে বন্ধ করে নিজের 2 হাত দিয়ে কান চেপে ধরে। পিচাসগুলোর হাসিও থেমে গিয়েছে। ভয় কিছুটা কমে গেলে মেয়েটি চোখ পিটপিট করে তাকায় ঘটনা দেখার জন্য। চাঁদনী রাত, তার উপর ব্রিজের ল্যাম্পোস্টের আলোতে সে স্পষ্ট দেখতে পেল অভির হাতে খুখিম্ব্র মিক্রো নয় কিয়ের গান।
গানটিকে সে আগেও দেখেছে। অবির লাইসেন্স করা গান এটা। রমণীটি অবিরিকের হাত থেকে চোখ সরিয়ে গান যেদিকে পয়েন্ট করা রাখা সেদিকে তাকায়। দেখতে পায় কিছুক্ষণ আগে নোংরা কথা বলা সেই পিচাসটি নিচে পড়ে আছে আর তার মাথার পাশ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে। লোকটির অপর এক সাথী তার পাশে বসে হাত দিয়ে কয়েকবার ঝাঁকায় লোকটিকে, কিন্তু সে উঠে না। উঠবে কি করে, সে যে চির নিদ্রায় তলিয়ে গেছে। নিমিষেই পিচাসগুলোর চোখে মুখে রাগ আর চাপা ভয়ের দেখা মিলে। এক লোক রাগান্বিত স্বরে অবিকে উদ্দেশ্য করে বলে, কামডা কি ভালো করলেন বস? মামুন রে মৃত্যু লোকটি মারলেন কেন? আমার বুকে নিয়ে এমন বক্তব্যের জন্য ওকে এর চেয়ে সহজ শাস্তি দিতে পারলাম না। ওর আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এত সহজ মৃত্যু দিয়েছি। হঠাৎই অবি প্রচণ্ড রাগে ফেটে পড়ে, চিৎকার করে বলে, এই বাচ্চারা তোরা জানিস না এই অবির শাস্তির ধরন কেমন? ওর সাহস কি করে হয় আমার বুকে নিয়ে এমন কথা বলার? নিজের ওকাত ভুলে গিয়েছিল এই হারামির বাচ্চা। দেখিয়ে দিলাম এই অবির জানের দিকে নজর দিলে তার পরিণতি কতটা খারাপ হতে পারে। লোকগুলো অবির চিৎকার শুনে ভয় পেয়ে যায়। রমণীটি যখন দেখল অবি আর লোকগুলো নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় ব্যস্ত, তখন সে পালানোর পরিকল্পনা করে। পায়ের আর মনের ব্যথায় শরীর হাল ছেড়ে দিতে চাইছে, কিন্তু সে পারবে না এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিতে। তার উপর যে এক গুরুদায়িত্ব রয়েছে। সুযোগ যখন একটা পেয়েছে, আরও একবার না হয় চেষ্টা করে দেখল জীবন বাঁচানোর। যেই ভাবা সেই কাজ। রমণীটি এক পা করে বায়ে সরতে থাকে। সামনে অবি আর ডানে লোকগুলো। তাই সে বাম দিক দিয়েই পালানোর চেষ্টা করে। লোকগুলো অবির কথা শুনে আরও রেগে যায়। লোকটা কি পাগল হয়ে গেল? একজন লোক বলেই বসল, বস আপনি কি আমাগোর লাগে মজা নিতাছেন? আপনি নিজেই তো আপনার বুড়ে। লোকটা আর বলতে পারে না। তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায় অবির তেজপূর্ণ কণ্ঠে আড়ালে। অবি বলে, তোদের চেয়েও নিকৃষ্ট মানব যে আমি, তাই এমন জঘন্য কাজ করেছিলাম। একদম শেষ সময়ে এসে নিজের করা ভুলটাকে বুঝতে পেরেছি। তাই আমার জিনিস আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আরেক লোক বলে, আপনার জিনিস আপনি ফিরায় নিয়ে যাইবেন মানে? এই মায়ার বিনিময়ে আমাগো ওস্তাদের থেকে যে মেয়র পদের লড়ার মনোনয়ন নিলেন আর সরকারি বর্বর প্রজেক্টগুলা নিলেন, এগুলার কি হইব? লোকটির কথা শেষ হওয়ার সাথে সাথে আরেকজন বলে, আর কি আমার জিনিস কইতাছেন? এই মাইয়া এহেন আমাগো ওস্তাদের জিনিস। ভালোই ভালোই আমাগো হাতে দিয়া দেন এই মাইয়া রে। এই মাইয়া এমনিতেই ওস্তাদের মাথা ফাড়াইয়া ভাগছে। ওস্তাদ বহুত চেইত্তা আছে। এহেন আপনার এমন বিকলামি মার্কা কথা শুনলে আরও রাইগা যাইব। আপনি বাসায় যান গাবস। নেশা আপনার বেশি চৈরা গেছে মাথায়। বাসায় যাইয়া লেবু পানি। অবিরিক লোকটিকে কথা শেষ করতে দেয় না। তার আগেই তার বাহুতে গুলি করে। লোকটি ব্যথায় কাতরিয়ে ওঠে। বাকি সবাইও ভয় পেয়ে যায়। অবি আগের থেকেও দ্বিগুণ রাগ আর তেজ নিয়ে বলে, এই শুয়ো বাচ্চারা, শুনিসনি আমি কি বললাম? আমার বউ আমার জিনিস, আমার পার্সোনাল প্রপার্টি। তোদের সাহস হয় কেমনে ওর দিকে নজর দেওয়ার? কথাটা বলেই উড়াধুরা গুলি চালাতে শুরু করে লোকগুলো দিকে। 7 জন লোক ছিল তারা। একজন তো আগেই মারা গিয়েছে। বাকি 6 জনের মধ্যে 5 জনই অবির বন্দুকের মুখে পড়ে নিহত হয়। গুলি শেষ হয়ে যাওয়ায় একজন অক্ষত থেকে যায়। তাকে অবি ইচ্ছে করেই বাঁচিয়ে রাখে। লোকটিকে উদ্দেশ্য করে হিসিয়ে বলে, তোদের ওস্তাদকে বলে দিস এই অবি তার দল থেকে পদত্যাগ করেছে। এমনকি সে রাজনীতি ছেড়ে দিচ্ছে চিরদিনের জন্য। যেই প্রজেক্টগুলো আমার কোম্পানিকে দিয়েছিল সেগুলো কাল ভোরের আলো ফোটার আগেই সে ফেরত পেয়ে যাবে। আরেকটা কথা বলবি তোর ওস্তাদকে, এই কুত্তার বাচ্চায় যেন আমার সামনে না পড়ে। যদি পড়ে তাহলে এমন করুণ মৃত্যু দিব যে তার লাশ দেখবে তার রুহ পর্যন্ত কেঁপে উঠবে। লোকটি ভয়ে ভয়ে মাথা নাড়ায়। অবি লোকগুলোর থেকে চোখ সরিয়ে এনে মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল সেদিকটায় তাকায়। জায়গাটা খালি দেখে তার বুকটা ধুক করে উঠে। কোথায় গেল আবার মেয়েটা? ঘাড় ঘুরিয়ে ডানে বায়ে তাকালে দেখতে পায় মেয়েটি বায়ের রাস্তায় পুনরায় দৌড়াচ্ছে। অনেক দূর চলে গিয়েছে এতক্ষণে। অবিও সেদিকটায় ছুট লাগায়। আহত পা নিয়ে দৌড়াতে কষ্ট হওয়ার পরও মেয়েটি দৌড়াচ্ছে। মাথা ঘুরছে, চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। পা ভেঙে রাস্তায় গা এলিয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু তাও সে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই একজন পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনতে পায়। লোকটি তাকে ডাকছে। অসুস্থ শরীরে এত দৌড়ানোর কারণে শ্বাস ফুলে উঠায় 1 মিনিটের জন্য থামে সে।
তাকে ডাকা ব্যক্তিটিকে দেখতে পেছনে ঘুরে তাকালে দেখতে পায় অভি তার দিকে দৌড়ে আসছে। অনেকটা কাছে চলে এসেছে অভি তার। মেয়েটি তার শ্রবণশক্তি মাধ্যমে শুনতে পায় অভি বলছে, আদর আর ছুটো না। কসম আল্লাহর আমি কিচ্ছু করবে না তোমার। বউ আমি সরিবু। আমার বুকে আয় আদর। আমার বুক লছে প্রচণ্ড, আমার বুকে এসে আমার বুকটায় শান্তি এনে দে বউ। অভির কথা শেষ হওয়ার পরপরই হুট করে পাগলের মতো হেসে উঠে মেয়েটি। অভি দৌড়ানো থামিয়ে দিয়ে তার হাসি দেখে। রমণীটি হাসতে হাসতে ব্রিজের ক্র্যাশ ব্যারিয়ারের সাথে লেগে যায়। পেটে হাত চেপে হাসছে সে, যেন তার সামনে অসম্ভব হাস্যকর কিছু একটা বলেছে অভি। অনেক কষ্টে রমণীটি তার হাসি থামায়, কিন্তু মুখে কিছুটা আভাস থেকেই যায়। সে অভিকে উদ্দেশ্য করে বলে, পুরুষ তুমি কত ছলনাময়। নিজেই বুক থেকে সরিয়ে পায়ে তলায় পিষেছ, এখন আবার বুকে নিতে চাচ্ছা? নাকি নিজের বুকে নিয়ে অন্যের বুকের তলায় পিষতে পাঠাতে চাও আবার? রমণীটির এমন কথায় অভির পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠে। সে ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। অপরাধীর মতো মাথা নিচু করে বলে, আমায় মাফ করে দাও আদর। আমার কাছে ফিরে আসো প্লিজ। আমায় আরেকটা সুযোগ দাও। বিশ্বাস করো আমি তোমায় ভীষণ ভালোবাসা শব্দটা আজ বড্ড সস্তা মনে হচ্ছে। সেই সাথে চিরকালের জন্য বিশ্বাসও উঠে গিয়েছে। এই পৃথিবীতে কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আপনার মতো মানুষ তো আরও আগে না। অভির চোখ দিয়ে পানি পড়ছে বিরতিহীনভাবে। বলার মতো কোনো মুখ আজ তার নেই, না আছে তার আদরকে ফিরে পাওয়ার কোনো উপায়। মেয়েটি এবার করুণ গলায় বলে, এমন ধোঁকা দেওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল অভি? এই এতিমকে না ঠকালে কি চলতো না আপনার? ছুঁড়েই যখন ফেলবেন তো বুকে আগলে